যাই হোক, আমার কথা মনে হয় একটু আস্তে শোনা যাচ্ছে, তো আপনারা কোথাও বুঝতে না পারলে প্রশ্ন করবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা প্যারাবোলা শেষ করেছিলাম, ইলিপস কি শেষ হয়েছিল? কথা শোনা যায়? ইলিপসের এক্সাম্পল 4 পর্যন্ত করা হয়েছে। এক্সাম্পল 4 পর্যন্ত করা হয়েছিল। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এক্সাম্পল 4 কি বুঝতে পেরেছিলেন? এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন হাইপারবোলায় চলে যাব। আমরা প্যারাবোলা থেকে 2 টাইপের এবং ইলিপস থেকে 2 টাইপের প্রবলেম দেখেছি। পরীক্ষায় মেইনলি এই 2টা টাইপের প্রবলেমই এখান থেকে আসে। এবার আসেন হাইপারবোলা। আচ্ছা, দেখেন, ইলিপস এবং হাইপারবোলার ইকুয়েশন প্রায় কাছাকাছি, কিন্তু আবার অনেকটা পার্থক্য। দেখে মনে হয় অনেক কাছাকাছি, কিন্তু অনেকটাই পার্থক্য। যেমন হাইপারবোলায় থাকবে মাঝখানে সাইনটা নেগেটিভ। এর আগে ইলিপসে আমরা এ এবং বি এর মধ্যে দেখেছিলাম যেটা বড় সেটা মেজর এক্সিস ছিল, কিন্তু হাইপারবোলায় কিন্তু মেজর এক্সিস থাকবে না। তো হাইপারবোলায় কি থাকবে? একটা হচ্ছে ফোকাল এক্সিস আর একটা হচ্ছে কনজুগেট এক্সিস। আমরা একটু উপর থেকে এই জিনিসগুলো দেখে আসি। এই যে দেখেন, হাইপারবোলার ক্ষেত্রে একটা থাকে ফোকাল এক্সিস। কোনটা ফোকাল এক্সিস? যে এক্সিস কে এই কার্ভগুলো ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমাদের ফোকাল এক্সিস, এবং যে পয়েন্টে এই কার্ভটা এই এক্সিস কে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট দুটোকে বলা হবে ভার্টেক্স। এবং এই ফোকাল এক্সিস এর উপরেই 2টা ফোকাস থাকে, অর্থাৎ যে এক্সিস এর উপর ফোকাস এবং ভার্টেক্স থাকবে সেই এক্সিসটাকে বলা হবে ফোকাল এক্সিস, এবং ফোকাল এক্সিস ছাড়া অন্য এক্সিসটাকে বলা হবে কনজুগেট এক্সিস। আর ফোকাল এক্সিসের সাথে কার্ভটা যেখানে ইন্টারসেক্ট করবে তাকে বলা হবে ভার্টেক্স, এবং এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। এবার আসেন, এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটায় কিন্তু আমাদের ফোকাল এক্সিস আছে এক্স এক্সিস আর কনজুগেট এক্সিস আছে ওয়াই এক্সিস। এখন যদি আমাদের গ্রাফটা আমি যেমন ড্র করেছি এমন হতো, তাহলে এখানে ফোকাল এক্সিস কোনটা হতো বলেন তো আমাকে একজন? আপনারা শুনতে পাচ্ছেন? ম্যাম, যে দুইটা দিয়ে কার্ভ দুইটা ক্রস করছে। হ্যাঁ, তো কোনটা দিয়ে ক্রস করছে? এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা যদি এক্স হয়। ম্যাম, ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে তাহলে ওয়াই হচ্ছে আমাদের ফোকাল এক্সিস আর এক্স হচ্ছে কনজুগেট এক্সিস, এবং যে পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে এই পয়েন্টটাকে কি বলা হয়? ভার্টেক্স। আর এর সামনে এখানে একটা আর এখানে একটা পয়েন্ট থাকবে, তারা হচ্ছে ফোকাস। আর আরো একটা জিনিস থাকে হাইপারবোলায়, যেটাকে বলা হয় অ্যাসিম্পটোটস। এই যে লাইন দুটোর এই কার্ভগুলো সবসময় এই লাইন দুটোর দিকে যাবে, তো কখনো ইন্টারসেক্ট করবে না। এই দুটোকে বলা হয় অ্যাসিম্পটোটস। তাহলে হাইপারবোলায় আমরা কি কি পাচ্ছি? ফোকাল এক্সিস, কনজুগেট এক্সিস, ভার্টেক্স, ফোকাস এবং অ্যাসিম্পটোট। আমার প্রবলেম বোঝার জন্য ফোকাল এক্সিস কোনটা, কনজুগেট এক্সিস কোনটা, এটা জানা দরকার আছে। আর পরীক্ষায় আমাকে বের করতে বলবে
find out the vertex, foci and the asymptotes. এবার আসেন আমরা আগের জায়গায় ফিরে যাই। এটুকু বুঝি সবাই? Yes, ma'am. কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন অথবা চ্যাটে লিখে দিবেন। এবার এই টেবিলটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখব। যখন প্রথম গ্রাফটার ক্ষেত্রে বলেন তো ফোকাল এক্সিস কোনটা? প্রথম গ্রাফটার ক্ষেত্রে ম্যাম এক্স অ্যাক্সিস। এক্সিস। তো ফোকাল এক্সিস যেটা হবে সেটা সবসময় পজিটিভ থাকবে, আর নেগেটিভ থাকবে যে কনজুগেট এক্সিস। যেমন এখানে ওয়াই কনজুগেট, এই জন্য ওয়াই এর আগে নেগেটিভ। একইভাবে পরের গ্রাফটাই আমাদের যেহেতু ফোকাল এক্সিস হচ্ছে ওয়াই, এই জন্য ওয়াই পজিটিভ এবং এক্স নেগেটিভ। আগে ইলিপসে যেমন যেটা বড় হচ্ছিল সেইটাকে আমরা এ ধরছিলাম, এখানে যে ফোকাল এক্সিস তার নিচে থাকবে এ স্কোয়ার, আর যে কনজুগেট এক্সিস তার নিচে থাকবে বি স্কোয়ার। যেমন পরেরটাই এ যেহেতু ফোকাল এক্সিস, সরি ওয়াই যেহেতু ফোকাল এক্সিস, এই জন্য এ স্কোয়ারটা আছে ওয়াই স্কোয়ারের নিচে। এবার আমরা আসি ভার্টেক্স গুলোর কোঅর্ডিনেট কেমন হবে। এই যে পয়েন্টে যেহেতু আমার ফোকাল এক্সিস বরাবর থাকবে ভার্টেক্স গুলো, তাহলে এই কার্ভটা ফোকাল এক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করবে এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্স, আর তাদের কোঅর্ডিনেট হবে যখন ফোকাল এক্সিস এক্স হবে, অর্থাৎ ভার্টেক্সটা এবং ফোকাসটা এক্স এক্সিসের উপর থাকবে, তখন আমার ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে প্লাস মাইনাস a, 0। তাহলে একজন বলেন তো সেকেন্ড গ্রাফ, অর্থাৎ যখন ফোকাল এক্সিস ওয়াই, তখন ভার্টেক্সের কোঅর্ডিনেট কেমন হবে? 0, plus minus a. 0, প্লাস মাইনাস a। পরেরটার জন্য আসবে আমার 0, প্লাস মাইনাস a। এখন যদি ফোকাসকে আমরা সি দিয়ে ডিনোট করি, তাহলে ফোকাল এক্সিস এক্স হলে ফোকাসের কোঅর্ডিনেটস কি হবে? প্রথম গ্রাফে ফোকাসের কোঅর্ডিনেট হবে প্লাস মাইনাস Plus minus c থেকে 0. সি, 0। আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে সেটা কি হবে? যখন ওয়াই ফোকাল এক্সিস 0, plus minus c. 0, প্লাস মাইনাস সি। এটুকু বুঝি সবাই? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। আচ্ছা, এটুকু আশা করি সবাই বুঝি। এখন আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, তাহলে এখন আসতে হবে আমাদের অ্যাসিম্পটোটের ইকুয়েশন। অ্যাসিম্পটোটের ইকুয়েশনটাও দুইটার জন্য দুই রকম হবে। তো কিরকম হবে অ্যাসিম্পটোটের ইকুয়েশন? আগের গুলো সব মুছে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস, এই যে ফোকাসের কোঅর্ডিনেট সি, সি আমরা কিভাবে বের করব? সি এর ভ্যালুটা সি ইকুয়াল টু দুই ক্ষেত্রেই হবে, ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদিও ঠিকভাবে লেখা হয়নি, সি ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সি ইকুয়াল টু, আমরা ইলিপসের ক্ষেত্রে সি দেখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হাইপারবোলার ক্ষেত্রে সিটা আমরা বের করবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে। এখন আসি অ্যাসিম্পটোট। দুই ক্ষেত্রেই অ্যাসিম্পটোটে লেফট সাইডে থাকবে ওয়াই আর রাইট সাইডে থাকবে এক্স। অ্যাসিম্পটোটের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এক্সই থাকবে, তবে যদি ফোকাল এক্সিস এক্স হয়
তখন আমরা লিখব বি বাই এ। আর যদি ফোকাল এক্সিস ওয়াই হয় তখন আমরা লিখব এ বাই বি। আর সামনে সবসময় থাকবে প্লাস মাইনাস। ম্যাম আর তাহলে বলবো? আচ্ছা, এটা আর একবার বলবো, তাই তো? Yes, ma'am. যদি আমার ফোকাল এক্সিসটা এক্স হয় তাহলে তখন অ্যাসিম্পটোটের ইকুয়েশন হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স। আর যদি আমার ফোকাল এক্সিসটা ওয়াই এক্সিস হয় সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা সবই সেম থাকবে, শুধু বি বাই এ এর জায়গায় হয়ে যাবে এ বাই বি। মনে থাকবে? এখানে দেখেন, যখন আমার ফোকাল এক্সিস ওয়াই তখন এ বাই বি, আর যখন আমার ফোকাল এক্সিস এক্স তখন বি বাই এ, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা বুঝেছি। Yes. আচ্ছা, এই পর্যন্ত কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে এটুকের মধ্যে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হাইপারবোলার দুইটা প্রবলেম দেখবো, এরপর নতুন টপিকে চলে যাব। এখন দেখেন প্রবলেম নাম্বার 6। প্রথমেই বলা আছে স্কেচ দ্য গ্রাফ অফ হাইপারবোলা এন্ড শোয়িং আর ফাইন্ড আউট দ্য ভার্টিসেস, ফোকি এন্ড দ্য অ্যাসিম্পটোটস। তো প্রথম প্রবলেমটাই দেখেন, এখানে ফোকাল এক্সিস কোনটা আছে? কেউ আমাকে বলেন, প্রথম প্রবলেমের ক্ষেত্রে ফোকাল এক্সিস কোনটা? X axis. প্রথম প্রবলেমের ক্ষেত্রে ফোকাল এক্সিস এক্স নাকি ওয়াই? X axis হবে। X. এক্স এক্সিস হবে। তাহলে ফোকাল এক্সিস যদি এক্স এক্সিস হয় তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? এদিকে এদিকে এক্স এক্সিস বরাবর। তো এখন বলেন ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি হবে? আচ্ছা, প্রথমেই যখন এই ধরনের প্রবলেম থাকবে আমরা প্রবলেমটা দেখে ডিসাইড করব এটার ফোকাল এক্সিস এক্স এক্সিস নাকি ওয়াই এক্সিস। এরপর আসবো এর ভার্টেক্সটা কোথায় আছে। তো এখন বলেন এর ভার্টেক্স এর কোঅর্ডিনেটস কেমন হবে? যদি ফোকাল এক্সিস এক্স এক্সিস হয় তাহলে ভার্টেক্স কোন এক্সিসের উপর থাকে? ম্যাম এক্স এক্সিস এর উপর প্লাস মাইনাস এ প্লাস কমা জিরো। মাইনাস এ কমা জিরো। তো এখন বলেন এ এর ভ্যালু কি আছে? ম্যাম 2 এ এর ভ্যালু আছে এর ভ্যালু 2। 2 হবে না। যেহেতু এক্স স্কোয়ার এর নিচে যেটা থাকবে অর্থাৎ পজিটিভ পার্টের নিচে যেটা থাকবে সে হবে এ। তো এখান থেকে আমাদের এ স্কোয়ার এর ভ্যালু আছে 4। যেখানে লেখাই আছে, আমি আর না লিখতে যাই। যেহেতু এ স্কোয়ার ইকুয়াল টু 4 তাহলে এ এর ভ্যালু আসবে 2। তাহলে এ যদি 2 হয় তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট আমরা জানি হবে প্লাস মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা প্লাস মাইনাস 2 অর্থাৎ প্লাস 2 এবং মাইনাস 2 দিয়ে যখন দুটো কার্ভ পাস করব সেটা হবে আমাদের এই হাইপারবোলা। তো ভার্টেক্স এর কোঅর্ডিনেট আমরা সবাই বুঝেছি। Yes, ম্যাম। এখন আসেন ফোকাস। ফোকাসের কোঅর্ডিনেট তাহলে কি হবে? এক্স এক্সিস যদি আমাদের ফোকাল এক্সিস হয় তাহলে ফোকাস কোন এক্সিসের উপর থাকবে? ম্যাম X axis এ। X axis এ। এক্স এক্সিসে। তাহলে তার কোঅর্ডিনেট কি হবে? প্লাস মাইনাস। ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? প্লাস মাইনাস সি কমা 0। এখন সি এর ভ্যালুটা কি হবে? সি এর ভ্যালু কিভাবে বের করি আমরা? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখান থেকে আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে রেজাল্ট পেয়েছি √13। সো আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে √13, 0 থেকে প্লাস মাইনাস √13, 0।
সো প্লাস √13,0 মাইনাস √13,0। এইবার আসেন অ্যাসিম্পটোটের ইকুয়েশন। তো এক্স এক্সিস যদি ফোকাল এক্সিস হয়, অ্যাসিম্পটোটের ইকুয়েশন কেমন হবে? y ইকুয়াল টু, কেউ একজন বলেন। Ma'am, plus minus b by a into x. প্লাস মাইনাস b by a into x. তো এখানে b এর ভ্যালু কি আছে? b এর ভ্যালু 3. এখানে b এর ভ্যালু আছে 3 আর a এর ভ্যালু আছে 2। তাহলে y ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 3/2 x। তো এদিক দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে প্লাস এক্স, এপাশ দিয়ে উল্টাই যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস এক্স এর ইকুয়েশন। তো আমরা পারবো সবকিছু এভাবে ফাইন্ড আউট করতে? Yes, ma'am. আচ্ছা, এই প্রবলেমটা তো এগুলোই বের করতে বলা আছে, ভার্টেক্স, ফোকাস এবং অ্যাসিম্পটোট। অর্থাৎ প্রবলেমটা প্রথম দেখে আমরা ডিসাইড করে নিব ফোকাল এক্সিস কোনটা। তাহলে ফোকাল এক্সিস এক্স বা ওয়াই এর উপর ডিপেন্ড করে ভার্টিসেস কেমন হতে পারে, সেটা থেকে এর ভ্যালু ফাইন্ড আউট করে ভার্টিসেস, এরপর সি ফাইন্ড আউট করে সেখান থেকে ফোকি, এরপর অ্যাসিম্পটোটের ফর্মুলা y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x ব্যবহার করে আমরা অ্যাসিম্পটোটের ইকুয়েশন পেয়েছি। তো এইটাই, এই প্রবলেমে আর কারো কোনো সমস্যা আছে কি? কোথাও বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞেস করব। আচ্ছা, প্রথমটায় যদি প্রবলেম না থাকে, আসেন 2 নাম্বার প্রবলেমে। 2 নাম্বার প্রবলেমের ফোকাল এক্সিস কোনটা একজন বলেন? Ma'am, y axis. y অ্যাক্সিস। এখানে তাহলে ভার্টিসেস এর কোঅর্ডিনেট কি হবে? ভার্টিসেস এর কোঅর্ডিনেটটা কি হবে বলেন তো? Ma'am, plus minus b, 0, b. 0, 0, প্লাস plus minus b. b হবে নাকি a হবে? ম্যাম বি দিলেও তো হয়, কারণ y এর দিকে তো হ্যাঁ, b b দিলেও হয়, বলি। সমস্যা নেই। এখন b যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে অ্যাসিম্পটোটের ইকুয়েশনেও কিন্তু আপনার b কে চেঞ্জ করতে হবে, মনে থাকবে এটা? জি ম্যাম। b যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু অ্যাসিম্পটোটের ইকুয়েশনও চেঞ্জ করবেন। আচ্ছা, এখন বলেন তো এইটার জন্য অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা কেমন হবে? y is equal to plus minus a by b into x. হ্যাঁ, a বাই b ইনটু x। এখন যদি আপনি b চেঞ্জ করেন তাহলে কিন্তু b বাই a তাহলে লিখবেন। b by a লিখতে হবে ম্যাম। হুম, আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আশা করি সবাই সলভ করতে পারবো। b জি আমাদের, ম্যাম। এখন কারো বুঝতে অসুবিধা থাকলে আমি জিজ্ঞেস করবেন আমাকে একটু। ম্যাম অ্যাসিম্পটোট জিনিসটা একটু আরেকবার বুঝতে দিলে ভালো হতো, নেট চলে গেছিল তো। আচ্ছা, অ্যাসিম্পটোট হচ্ছে এমন একটা লাইন, কার্ভটা সেই লাইনকে কখনোই ইন্টারসেক্ট করবে না, কিন্তু এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে গেলে এই কার্ভটা ওই লাইনের দিকে যাবে। এই ধরনের লাইনগুলোকে বলা হয় অ্যাসিম্পটোট লাইন। এখন এখান থেকে আমরা যে ইকুয়েশনটা থাকে, হাইপারবোলার যে ইকুয়েশনটা থাকে, সেই ইকুয়েশনে তো আমাদের রাইট সাইডে 1 থাকার কথা, অন্য ধরে ইকুয়াল টু 0 ধরে, এখন কখন এটা 0 হয়ে যাবে সেটা ধরে এখান থেকে y এর ভ্যালু বের করলে আমরা মেইনলি অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা পেয়ে যাই। আপনি যদি এই ফর্মুলা মনে রাখতে না চান তাহলে গিভেন যে ইকুয়েশনটা আছে সেটা 1 না ধরে ইকুয়াল টু 0 ধরে একে y এর জন্য সলভ করলে যে ইকুয়েশনটা পাবেন সেটা আসলে অ্যাসিম্পটোটের ইকুয়েশন। এখন কি বুঝেছি আমরা? জি ম্যাম, বুঝতে পারছি, ক্লিয়ার পুরো। আচ্ছা, তাহলে বি নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে আমরা সামনে চলে যাচ্ছি, সামনের প্রবলেমে। এক্সাম্পল 6 এ বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা, যেখানে ভার্টিসেস দেওয়া আছে, অ্যাসিম্পটোট দেওয়া আছে। এর আগে ইকুয়েশন দেওয়া ছিল, ভার্টিসেস এবং অ্যাসিম্পটোট ফাইন্ড আউট করতে বলা ছিল। পরের প্রবলেমে ভার্টিসেস এবং অ্যাসিম্পটোট দেওয়া আছে, ইকুয়েশন অফ হাইপারবোলা ফাইন্ড আউট করতে হবে।
প্রশ্ন কি বোঝাতে চেয়েছে বুঝি সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আসেন এই ভার্টিসেসটা দেখে আমাকে বলেন তো, এই যে হাইপারবোলাটা আসবে তার ফোকাল এক্সিস কোনটা হবে? ম্যাম ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই যদি ফোকাল এক্সিস হয় তাহলে তার ইকুয়েশনটা এরকম হওয়ার কথা, যেটা আমি দাগ দিয়েছি, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস জি এক্স ম্যাম। স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1। যেখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু। এবার আসেন ভার্টিসেসটা দেখে এখান থেকে কি যদি ওয়াই অ্যাক্সিস ফোকাল অ্যাক্সিস হয় তাহলে তার ভার্টিসেস এর কোঅর্ডিনেট কেমন হবে? 0, প্লাস মাইনাস এ। 0, প্লাস মাইনাস এ। 0, প্লাস মাইনাস এ হলে গিভেন যে ভার্টিসেস আছে তার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি এ এর ভ্যালুটা পেয়ে যাব না? জি আমার ম্যাম। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ভার্টিসেস 0, প্লাস মাইনাস এ, আর বলা আছে ভার্টিসেস 0, প্লাস মাইনাস 8। তাহলে এ এর ভ্যালু কি আসবে? 8। এ এর ভ্যালু 8। এ এর ভ্যালু 8 কিভাবে আসে এটা কি আমরা সবাই বুঝি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যদি ওয়াই বি ফোকাল এর ভ্যালু অ্যাক্সিস হয় 6। তাহলে তার অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু Y প্লাস equals Y মাইনাস এ plus বাই minus বি A by ডিএক্স। BX. প্লাস মাইনাস এ বাই বি এক্স। এখন এ এর ভ্যালু আমরা কি জানি? 8। 8। তাহলে এ এর জায়গায় আমরা 8 বসিয়ে দিতে পারি। তাহলে জি ম্যাম। 8 বাই বি ইন্টু B এক্স, সামনে একটা আছে প্লাস মাইনাস, আর গিভেন অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি বলা আছে? প্লাস মাইনাস minus 4 বাই 4 by 3 ইনটু 3. এক্স। 4/3। তাহলে যদি এখন এই 8 বাই বি এর সাথে আমি 4/3 এর কম্পেয়ার করি তাহলে এখান থেকে কি বি এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো না আমরা? জি ম্যাম, বি এর ভ্যালু 6 হবে। হ্যাঁ, এখান থেকে বি এর ভ্যালু কি চলে আসলো তাহলে আমাদের? 6। এখান থেকে এইটা সব জানি, শুধু বি আননোন, এক্স দিয়ে ডিভাইড করলে আসবে 24/4, সেখান থেকে আমরা পাবো বি এর ভ্যালু 6। এখন জেনারেল ইকুয়েশনে এ এর ভ্যালু 8 আর বি এর ভ্যালু 6 বসিয়ে দিলেই আমরা হাইপারবোলার ইকুয়েশনটা পেয়ে যাব। আচ্ছা, এই প্রবলেমটা বুঝতে যদি কারো অসুবিধা থাকে আমাকে প্রশ্ন করেন বা চ্যাটে লিখে দেন। কোথায় বোঝেননি, কোন জায়গাটা আরেকবার বলতে হবে বা কোথাও কনফিউশন থাকলে। ম্যাম বুঝেছি। আচ্ছা, তো এখানে যদি আমার এই ভার্টিসেস চেঞ্জ করে দেয় বা অ্যাসিম্পটোটের ইকুয়েশন চেঞ্জ করে দেয় আমরা সলভ করতে পারবো? জি ম্যাম। তাহলে ভার্টিসেস প্লাস মাইনাস 5,0 আর অ্যাসিম্পটোট হচ্ছে অ্যাসিম্পটোট হচ্ছে 10/16। এটা আপনারা ক্যালকুলেট করতে পারেন কিনা একটু দেখেন তো। এখনই করার দরকার নেই, এরকম এখানে যদি আমি চেঞ্জ করে দিই আশা করি আপনারা পারবেন, তাই না? জি ম্যাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো আপনারা নিজেদের জি, ma'am। মতো করে পয়েন্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন, কারণ হুবহু এই পয়েন্টও দেওয়া হবে না, চেঞ্জ করে দেওয়া হবে অবশ্যই। তো হাইপারবোলা থেকেও এই দুই ধরনের প্রবলেম আসে। তো গত ক্লাসে আমরা প্যারাবোলা এবং ইলিপসের দুই টাইপের প্রবলেম দেখেছিলাম, আজকে হাইপারবোলার প্রবলেম। তো এই 6 ধরনের প্রবলেম থেকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, ওখান থেকে যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে কনিক সেকশনের বেসিক চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করব। এখন আমরা এই কনিক নিয়েই পড়বো, কিন্তু চেঞ্জ অফ এক্সিস চেঞ্জ হলে সেক্ষেত্রে কনিকের ইকুয়েশন গুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখব।
আর আগের চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে আগের চ্যাপ্টারে ধরে নিচ্ছি কোনো সমস্যা নেই, আমরা নতুনটা শুরু করি। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, এই পিডিএফটাও আপনাদের দিয়ে দেওয়ার কথা, না দিলে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব। ম্যাম দেওয়া হয়েছে। হ্যাঁ, দেয়া হয়ে যাওয়ার কথা। এখন আসেন, প্রথমে আমরা এই পিডিএফ থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে চেঞ্জ অফ এক্সিস। আমরা এক্স ওয়াই এক্সিস এরকম জেনে অভ্যস্ত। এখানে অরিজিন আছে, এক্স এক্সিসের ডিরেকশন এদিকে, ওয়াই ডিরেকশন এদিকে, এটা আমরা জানি। এখন এই ডিরেকশন সেম থাকবে, কিন্তু অরিজিনটা এক্স এক্সিস বরাবর আলফা যদি সরে যায় তাহলে কি অরিজিনটা এরকম জায়গায় চলে আসবে। এখন যদি এক্স এক্সিস বরাবর আলফা আর ওয়াই এক্সিস বরাবর বিটা, এক্স এক্সিস বরাবর কতটুকু গেছে আলফা, আর ওয়াই এক্সিস বরাবর কতটুকু যাবে বিটা পরিমাণ যদি চলে যায়, তাহলে মনে করলাম যে এই রকম একটা জায়গায় যে এক্সিসটা স্থির হলো, যেখানে শুধু আমার অরিজিনটা ট্রান্সফার হয়েছে কিন্তু এক্সিসের ডিরেকশনটা চেঞ্জ হয়নি। এটাই হচ্ছে আমার চেঞ্জ অফ অরিজিন। চেঞ্জ অফ এক্সিস দুই ভাবে হতে পারে। প্রথমেই আমরা শিখব চেঞ্জ অফ অরিজিন, এরপর আমরা শিখব এই এক্সিস গুলোর ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন হবে সেটা। চেঞ্জ অফ এক্সিসটা দুই ভাবে হতে পারে, এভাবে অরিজিনটা চেঞ্জ হয়ে যেতে পারে বা এই এক্সিসের ডিরেকশন গুলো চেঞ্জ হতে পারে। তো প্রথমেই আমরা অরিজিন চেঞ্জটা দেখতেছি। আচ্ছা, এই যে সেটা এখানে বলা আছে যে the origin is shifted to another point where the direction of the axis unchanged হিসেবে থাকে, এক্সিসের ডিরেকশন গুলো আনচেঞ্জ থাকে। তো অরিজিন এখানে ও ছিল, সেখান থেকে আমরা এখানে সরিয়ে দিলাম, ধরে নিচ্ছি এক্স এক্সিস বরাবর আলফা। আচ্ছা, রেড নি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম যে বিটা পরিমাণ সরে গেল, সরে যে নতুন যে অরিজিনটা আসলো সেটাকে আমি ও ড্যাশ হিসেবে ডিফাইন করলাম। তাহলে ও এল এই লাইনটার দৈর্ঘ্য কতটুকু একজন বলেন তো আমাকে? ও এল এইটুকু দৈর্ঘ্য কতটুকু? ম্যাম আলফা। আলফা। আর ও ড্যাশ এল এইটুকুর দৈর্ঘ্য কতখানি? ম্যাম বিটা। বিটা। এটুকু বুঝি। এখন আমরা একটা পয়েন্ট পি নিলাম, এই পয়েন্টের কিন্তু এই ওল্ড এক্সিস বলবো আমরা এই এক্স ওয়াই এক্সিসটাকে, আর নতুন এক্সিস আমরা নিলাম নতুন ভাবে যে সরে যে এক্স ড্যাশ হলো এটাকে, সরি, নতুন ভাবে অরিজিন সরে যাওয়ার পরে নতুন অরিজিনকে ও ড্যাশ, এক্স এক্সিস কে এক্স ড্যাশ এবং ওয়াই এক্সিস কে ওয়াই ড্যাশ দিয়ে আমরা ডিফাইন করলাম। তো এক্স ওয়াই এক্সিস এটা হচ্ছে আমাদের ওল্ড এক্সিস, আর আমাদের নিউ এক্সিস হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন আমরা ওল্ডটাকে নিউ অথবা নিউ এক্সিস কে ওল্ড এক্সিস এর সাহায্যে প্রকাশ করতে চাইলে কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখব। এখন আসেন, একটা পয়েন্ট নিলাম পি, তো পি এর কোঅর্ডিনেট কি হবে? ওল্ড এক্সিস এর সাপেক্ষে ধরে নিলাম যে পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, আর নিউ এক্সিস এর সাপেক্ষে কি হবে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। বুঝেছি এইটুকু? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা পি বিন্দু থেকে ম্যাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কেটে দিলাম। আচ্ছা, পি এর কোঅর্ডিনেট এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই এক্সিস এর সাপেক্ষে। এখন যদি নিউ এক্সিস এর সাপেক্ষে একটা পয়েন্ট নিই, তার কোঅর্ডিনেট চিন্তা করি,
তো ধরে নিলাম সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ এই এক্স ড্যাশ এক্সিস থেকে পি ছোট হাতের এক্স ড্যাশ দূরত্বে এবং ওয়াই ড্যাশ এক্সিস থেকে সে ওয়াই ড্যাশ দূরত্বে অবস্থিত। কোঅর্ডিনেট বুঝতে বলতে কি পারলাম। বোঝায়? ওই পয়েন্টটা এক্সিস থেকে কত দূরত্বে আছে। আর কোনো প্রশ্ন থাকলে? কারো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করবো বা চ্যাট বক্সে লিখে দেব। ম্যাম এম ড্যাশ এম এটা কি? আচ্ছা, এটাই আসি। এখন আমি পি বিন্দু থেকে আমার এই জিনিসটা প্রমাণ করার জন্য, অর্থাৎ এই ওল্ড এক্সিস কে নিউ এক্সিস বা নিউ এক্সিস কে ওল্ড এক্সিস, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য বা একটা পয়েন্টকে অন্য এক্সিসের কোঅর্ডিনেট কেমন হবে সেই হিসেবে দেখানোর জন্য আমরা একটা রিলেশন তৈরি করব। সেটা প্রমাণ করার জন্য পি বিন্দুতে এই ও এক্স এর উপর একটা লম্ব লাইন টানলাম। এই লাইনটা কিন্তু একটা লম্ব লাইন, পি এম ড্র করলাম। আমরা যেমন উপপাদ্যে একটা লাইন ড্র করতাম, এই জিনিসটা অনেকটা সেরকম। এই পি এম লাইনটা এখন ও এক্স ড্যাশ কে এম ড্যাশ বিন্দুতে ইন্টারসেক্ট করলো। এটুকু বুঝি সবাই? বুঝতে পারছি। আচ্ছা, এবার চলে আসেন এই পি এম এর লেন্থ কতটুকু হবে? পি এম বলেন তো, ও এক্স এক্সিস থেকে পি কত দূরত্বে আছে? এই ও এম, ও থেকে শুরু করে এম পর্যন্ত এটা কি এক্স, আর এই এম থেকে শুরু করে পি পর্যন্ত এটুকু কি ওয়াই। ওয়াই। হ্যাঁ, আর একইভাবে তাহলে ও ড্যাশ থেকে এম ড্যাশ পর্যন্ত কি হবে? এক্স ম্যাম। ম্যাম এক্স মাইনাস এক্স আলফা। প্রাইম। এক্স X ড্যাশ minus হবে alpha। না? এক্স ড্যাশ X আপনি minus চাইলে alpha হবে পুরোটা না? এক্স মাইনাস আলফাও লিখতে পারেন। আমরা আসলে ওই এক্স, এটাকে কি এক্স, এই লাইনটা এই জায়গাটা কি এক্স মাইনাস আলফা, সেটাকে আমি ডিফাইন করেছি কি এক্স ড্যাশ দিয়ে। ঠিক আর বুঝতে এই পারছি। পি থেকে এম ড্যাশ এইটুকু কি ওয়াই ড্যাশ, তাই না? জি ম্যাম। এখন এই যে যে ভ্যালুগুলো আমি বোঝালাম এটুকু বুঝতে পারি? জি ম্যাম। আচ্ছা, এখন এই এক্স ড্যাশ কে কি লেখা যায়? এক্স মাইনাস আলফা। জি। এটুকু কি পুরোটা এক্স মাইনাস আলফা। তো এই রিলেশনটাই আমরা দেখাবো যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা। এই যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফাই হবে, আমরা এখানে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এক্স ড্যাশ লিখেছি। একইভাবে যদি আমি ওয়াই ড্যাশ চিন্তা করি তাহলে এটা কি হবে? পুরো ওয়াই মাইনাস বিটা না? এই পুরোটা কি ওয়াই, তার থেকে এই ওয়াই ড্যাশ বাদ দিলে কি, সরি, পুরো ওয়াইটা থেকে বিটাটা বাদ দিলেই কি আমি ওয়াই ড্যাশটা পাবো। তো এইটাই, এই রিলেশনটাই আমরা এখন একটু প্রমাণ করব। লিখে লিখে এখানে প্রমাণ করা আছে। দুটো পেয়ার অফ এক্সিস আছে আমাদের, একটা ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, আর একটা হচ্ছে ও এক্স ও ওয়াই। তো অরিজিন একটা রো আর একটা ও ড্যাশ। আমরা ধরে নিলাম যে এর কোঅর্ডিনেট হচ্ছে আলফা বিটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট সেটাই বলা আছে। এরপর এখানে আরো কিছু কথা আছে, আপনারা একটু পড়ে নেবেন। এরপর এই যে ও এল কে আলফা ধরলাম, ও ড্যাশ এল কে বিটা ধরলাম, কোনটাকে আমরা কি ধরেছি সেই অংশটা এখানে লেখা আছে। তাহলে এখন প্রমাণে যদি আমরা চলে যাই তাহলে কি হবে? ও এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ও এল প্লাস এল এম। ও এম কে যদি আমরা ও এল প্লাস এল এম লিখি তাহলে ও এল আলফা আর এল এল এম এর ভ্যালুটা কি হবে? এল এম, এই এল এম আর ও ড্যাশ এম ড্যাশ তো প্যারালাল, তাই না? সমান ম্যাম। তাহলে এরা যদি সমান হয় তাহলে এটাকে আমি এক্স, এটাকেও আমি এই এল এম কেও আমি এক্স ড্যাশ লিখে দিতে পারি। জি ম্যাম। হিসেবে আমি এখানে আলফা প্লাস এক্স ড্যাশ লিখেছি, যেখান থেকে এক্স ড্যাশ ইকুয়াল টু কি হবে? এই যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। এই কথাটাই মূলত আমরা এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করি, যে এক্স এর সাথে এক্স ড্যাশের কি সম্পর্ক বা ওয়াই এর সাথে ওয়াই ড্যাশের কি সম্পর্ক, এটাই আমরা প্রমাণ করার জন্য এত কিছু।
এখানে দেখেন একইভাবে পিএম ইকুয়াল টু কি হবে সেটা দেখানো আছে। পিএম ইকুয়াল টু কি হবে? পিএম ইকুয়াল টু হবে এম এম ড্যাশ প্লাস এম ড্যাশ পি, তাই না? তো এইটুকু কি? এইটুকু আমাদের বিটা, আর উপরের টুকু তো y1 ওয়াই ড্যাশ, সরি ওয়াই ড্যাশ, সো বিটা প্লাস ওয়াই ড্যাশ হবে। এই যে ওয়াই ড্যাশ প্লাস বিটা, সেখান থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর ভ্যালু বের করছি। কোন এটা বুঝতে পারেনি কে কে? এখানে আমাদের কোথায় বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এটুকু সবাই বুঝি আমরা? জি ম্যাম। যদি বুঝি তাহলে এই লাস্ট দুই লাইন তো আমাদের মুখস্থই রাখতে হবে, যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা, এবং সাথে সাথে এই উপরের গ্রাফটাও মনে রাখতে হবে। এবং এখানে এই যে কথাগুলো আর কি, আমাকে যদি বলে প্রুফ দ্যাট দিস রিলেশন, তাহলে যেন আমরা এই গ্রাফটার সাথে এই কথা হুবাহু লিখতে হবে এমন না, গ্রাফটা সঠিকভাবে বুঝে কোন পার্টের ভ্যালুটা কি সেটা দেখিয়ে এই জিনিসটা যেন আমরা প্রমাণ করতে পারি। পারবো সবাই? জি ম্যাম। তাহলে এইটুকু এটা তো বুঝি সবাই, না? এবার আসেন এই রিলেটেড আমরা একটা প্রবলেম দেব। আগের অংশটুকুতে কারো যদি কোনো কনফিউশন থাকে, না কোনো স্টেপ না বোঝেন, আমাকে জিজ্ঞেস করতে পারবেন, চাইলে চ্যাটেও লিখে দিতে পারেন। এবার আসেন প্রবলেমটায় কি বলা হয়েছে। Determine the equation of the curve when the origin is transformed to the point this. অর্থাৎ অরিজিন যেটা কোথায় ছিল? 0,0-তে, সেটা যদি ট্রান্সফর্ম হয়ে কোনো একটা পয়েন্ট 2,1-এ চলে যায়, তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আসলে কোথায় যাবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে অরিজিন ট্রান্সফর্ম হয়ে 2,1 পয়েন্টে চলে গেছে, তাহলে আমার 0,0 ছিল এখানে, তাহলে এক্স এক্সিস বরাবর 2 গেছে এখানে, ওয়াই এক্সিস বরাবর -1 গেছে এখানে, তাহলে আমার এক্সিসটা এখন চলে গেছে এইরকম একটা জায়গায়। তাহলে এই 2 আর -1 এই ভ্যালু দুটো মেইনলি কোন ভ্যালু, কার ভ্যালু? এই ফর্মুলায় ম্যাম আলফা বিটা। আলফা বিটা। এই তো এইটাই আমাদের প্রশ্ন করে ধরতে পারতে হবে। তো আমরা কি তাহলে বুঝেছি এখানে কি চেয়েছে আমাদের? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমাদের আলফা ইকুয়াল টু কি আছে? 2, আর বিটা ইকুয়াল টু কি আছে? -1। আচ্ছা, এখানে আমি আর লিখলাম না, বিটা ইকুয়াল টু -1 আর আলফা ইকুয়াল টু 2। এটা যদি হয় তাহলে অরিজিন এখানে ট্রান্সফার হয়ে গেলে এই ইকুয়েশনটা তাহলে এখন কি নতুন কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাবে। গিভেন ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেটে আছে? আমাদের ওল্ড সিস্টেম। এখন যখন আমরা ট্রান্সফার হয়ে এই সিস্টেমে চলে গেলাম, তাহলে আমাদের এক্সিসটা এখন কি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেছে না? জি ম্যাম। বুঝি সবাই এই কথাটা? কারো কনফিউশন নেই তো? আচ্ছা, তাহলে এখন আমরা জানি এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা। তো আলফা এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু এক্স ড্যাশ প্লাস 2। একইভাবে বেটা এর ভ্যালু -1 হলে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ড্যাশ -1। তো আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি ওয়াই ড্যাশ -1, আর এক্স এর ভ্যালু পাচ্ছি এক্স ড্যাশ প্লাস 2। তো এই ইকুয়েশন, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন বলি, তো এই 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর জায়গায় এখন এক্স ড্যাশ প্লাস 2 বসাবো, আর ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ -1 বসাবো।
তো এই যে আমার 1 নাম্বার ইকুয়েশন, সেখানে এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস 2 স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ড্যাশ মাইনাস 1 স্কোয়ার, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় -7, সবগুলো ভ্যালু বসিয়ে দিয়েছি। এটুকু বুঝি আমরা সবাই? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এখন এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিব, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে -8 দিয়ে এক্স ড্যাশ এবং 2 কে মাল্টিপ্লাই করব, এখানে 6 দিয়ে প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করলাম। এরপর স্কোয়ার করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, সেম এখানে আসলো। এরপর আমরা 2 দিয়ে পুরোটাকে 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, যোগ বিয়োগ করে আমরা একটা নতুন ইকুয়েশন পেয়েছি। এখন বলেন তো, আমরা নতুন যে ইকুয়েশনটা পেয়েছি এটা কিসের ইকুয়েশন? কেউ একজন বলেন আমাকে। কার্ভের। কোন ধরনের কার্ভ এটা? 18 দিয়ে পুরো ইকুয়েশনকে ভাগ করে ফেলেন তো কি আসে বলেন তো? এক্স ড্যাশ স্কোয়ার বাই, এটা প্যারাবোলার। এখানে এক্স এর স্কোয়ার আছে, ওয়াই এর স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই, ম্যাম সরি, এলিপসের হবে। ইকুয়াল টু 1। এটা কি একটা ইলিপসের ইকুয়েশন হচ্ছে না? এলিপসের হবে। এখন আমি কিন্তু পরীক্ষায় শুধু এই কার্ভ বের করতে দিব না, এরপর বলবো এটা কি ধরনের কার্ভ সেই বিষয়ে মন্তব্য করো এবং তার ভার্টেক্স, তার ফোকাস এগুলো ফাইন্ড আউট করো। করতে পারবো সবাই? ইয়েস ম্যাম। এই কার্ভ দেখে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে 18 ওই পাশে নিয়ে যে পুরোটাকে 18 দিয়ে ডিভাইড করলে এটা একটা ইলিপসের ইকুয়েশন হচ্ছে। তাহলে এখানে আপনারা আপনাদের পিডিএফ এ লিখে নিবেন এটা একটা ইলিপস, এবং এই ইলিপসের ফোকাস কোথায় আছে, ভার্টেক্স কোথায় আছে, মেজর এক্সিস মাইনর এক্সিস এগুলো আপনাদেরকে নিজেদের বের করতে হবে। এবার এই প্রবলেম বুঝতে কোথায় কার অসুবিধা আছে আমাকে বলেন। কারো বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা, তাহলে কারোর উপরের প্রবলেমে সমস্যা নেই। তো নিচেরটা আমরা দেখি। নিচের প্রবলেমটাই কি বলা আছে, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দিস কার্ভ হোয়েন দ্য অরিজিন ইজ ট্রান্সফার টু দ্য পয়েন্ট 3,1। এখন আলফা এর ভ্যালু আছে 3, বিটা এর ভ্যালু আছে 1। তো আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু কি লিখবো? এক্স ইকুয়াল টু কি আসবে আমাদের? এক্স ড্যাশ প্লাস 3 আর ওয়াই ইকুয়াল টু কি আসবে? y dash minus 1। ওয়াই ড্যাশ মাইনাস 1 আসবে কি? লাস্ট ওয়ান না ম্যাম? ওয়াই ড্যাশ প্লাস না, 1 plus আসার 1 কথা, আগে হবে। -1 এসেছিল কারণ আমাদের যিনি জি ম্যাম। পয়েন্টটা ছিল -1। তো এখন এই দুটা পয়েন্ট এই ইকুয়েশনে বসিয়ে আমরা এই রেজাল্টটা বের করতে পারবো না সবাই? জি ম্যাম। তো এটা homework। ম্যাম এখান থেকে যদি আমাদের কি স্পেস দিবে, মানে কোন ধরনের ইকুয়েশন সেটা ডিটারমাইন করতে বলেছে, সেটা কিভাবে করব এই ইকুয়েশন থেকে? আচ্ছা, এখান থেকে ওয়াই থেকে কি আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আনতে পারবেন কিনা? ম্যাম বুঝলি আমার বলেন একটু। আচ্ছা, এখানে যে এখান থেকে যদি আপনি 2 কমন নেন তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস 2y, আমি ড্যাশটা স্কিপ করে গেলাম লেখার সমস্যার জন্য, 2y ইন্টু 1 প্লাস 1 এভাবে জি ম্যাম, লেখা যায়। বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। তাহলে একটা -2 ইকুয়াল টু 0 আসলো।
তাহলে এখান থেকে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 2। এরপর 2 দিয়ে পুরোটাকে ডিভাইড করে এখানেও একটা ইলিপসের ইকুয়েশন আসবে, যেটা সেন্টারটা অরিজিনে না থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটু সরে যাবে। এখন বুঝেছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা, কারো যেহেতু কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে, তো আসেন আমরা পরের ফর্মুলাটাই পরের ইয়েতে চলে যাই। মুছে দিই পুরোটা। আচ্ছা, এখন দেখেন আমরা এর আগে শুধু চেঞ্জ অফ অরিজিন দেখেছিলাম, এখন হচ্ছে রোটেশন অফ এক্সিস। এটা আমার কি ছিল? এক্স ওয়াই এক্সিস, তাই না? এবার যদি আমার অরিজিন সেম থাকে, শুধু এক্স এক্সিসটা বেঁকে এদিকে চলে গেল, ওয়াই এক্সিসটা বেঁকে চলে গেল এই দিকে। এটা এর আগে ছিল আমার এক্স এক্সিস, এখন এটা হয়ে গেল আমার এক্স ড্যাশ এক্সিস। এই এক্সিসটা আমার থিটা ডিগ্রি কোণে বেঁকে গেছে। এরকম যদি হয় তাহলেও একটা পয়েন্ট এখানে পি থাকলে তার কোঅর্ডিনেটে কিছু পরিবর্তন আসবে, তাই না? আপনারা সবাই কি রোটেশন অফ এক্সিস এর কনসেপ্টটা বুঝেছেন? যেভাবে ছিল আমার জিনিসটা জাস্ট আমি ধরে একটু ঘুরিয়ে দিলাম। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন? জি মনে করেন এরকম ছিল আপনার এক্সিসটা, এখন অরিজিনটা এখানে ঠিক রেখে আপনি জাস্ট এই এক্সিস গুলোকে এরকম একটু বাঁকিয়ে দিলেন, এটাই হচ্ছে রোটেশন অফ এক্সিস। এক্সিস এরকম ছিল, অরিজিন যেখানে ছিল সেখানেই আছে, জাস্ট একটু ঘুরে গেল, বাঁকা হয়ে গেল। এখন কি রোটেশন অফ এক্সিস বুঝি? আচ্ছা, জি ম্যাম। এটাই হচ্ছে রোটেশন অফ এক্সিস। কারো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে এইটাই হচ্ছে আমাদের লাস্ট টপিকস। তো এভাবে ঘুরে গেলে এই পি এর কোঅর্ডিনেটে কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখব। তো দেখেন, এটা আমার এক্স এক্সিস ছিল, এটা ওয়াই এক্সিস ছিল, ঘুরে এটা এক্স ড্যাশ হয়ে গেল, এটা ওয়াই ড্যাশ হয়ে গেল। তো পি এর কোঅর্ডিনেট এই এক্স ওয়াই এর সাপেক্ষে কি থাকবে? এক্স ওয়াই থাকবে। আর এই নতুন এক্স ড্যাশ ওয়াই ড্যাশের সাপেক্ষে কেমন হবে? এক্স ড্যাশ এক্স প্রাইম ওয়াই প্রাইম। এক্স প্রাইম ওয়াই প্রাইম চলে আসবে। এখন আমরা এই এক্স ওয়াই এর সাথে এক্স প্রাইম ওয়াই প্রাইমের রিলেশনটাই দেখব। তো সেই রিলেশন প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে একটা লম্ব লাইন টানতে হবে, এই এটাকে যদি আমরা ও বলি তো ও এক্স এর উপর, আর একটা লম্ব লাইন টানতে হবে এই ও এক্স ড্যাশের উপর, এখানেও একটা লম্ব লাইন টানতে হবে। তো দেখেন সেই জিনিসটা এখানে করা আছে, আমরা পি এম একটা লম্ব লাইন টেনেছি, আর একটা লম্ব লাইন টেনেছি পি এন ড্যাশ। এখানকার নামটা হচ্ছে এন ড্যাশ, লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি একটু চেষ্টা করতেছি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন ড্যাশ পয়েন্ট। এখন এখানে যেখানে ক্রস করলো আমরা প্রমাণের সুবিধার্থে এখান দিয়ে একটা লাইন টেনে নিলাম। এখন ও পি এর ভ্যালু কি হবে?
সরি ওপি না, সরি, ও এম এর ভ্যালু কি হবে এইটুকু? ম্যাম এক্স এক্স। পি এম এর ভ্যালু কি হবে? ওয়াই। ওয়াই ও এন ড্যাশ এর ভ্যালু কি হবে? সরি, ও এন ড্যাশ কেন বলতেছি, পি এন ড্যাশ। ম্যাম ওইটা হচ্ছে ওয়াই ম্যাম ওয়াই প্রাইম ওয়াই প্রাইম। আর ও এন ড্যাশ এর ভ্যালু কি হবে? ও থেকে শুরু করে এন ড্যাশ এক্স প্রাইম। এক্স প্রাইম। এই ভ্যালুগুলো সবাই বুঝি কিনা? আরেকবার বলবো। আচ্ছা, এখানে আচ্ছা, যদিও আমি ড্র করলে ভালো হচ্ছে না, তারপরও এখান থেকে আমি ড্র করলাম পি এম। তাহলে কি হলো, এই পিটা ও থেকে কত দূরে? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এটা হচ্ছে এক্স। এই পিটা এই এক্স অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরে? তাহলে পি এম এর ভ্যালু আসবে ওয়াই। আর এখন যদি আমরা কোঅর্ডিনেট হিসেবে এটা কনসিডার করি, তাহলে ও আর এই পয়েন্টটা যদি হয় আমাদের এন ড্যাশ পয়েন্ট, তাহলে ও এন ড্যাশ হচ্ছে কি? 0 থেকে ও এক্স ড্যাশ অ্যাক্সিস বরাবর পি কত দূরে? তাহলে এইটা আসবে আমাদের এক্স ড্যাশ বা এক্স প্রাইম। আর এই পি এন ড্যাশ এটা হবে ওয়াই প্রাইম। এখন যদি আমরা মেইন গ্রাফে দেখি, ও এম অর্থাৎ এই পিটা এই অ্যাক্সিস বরাবর 0 থেকে কত দূরে, এই জন্য এটা এক্স। এটা হচ্ছে এই ও এক্স থেকে পি ওয়াই বরাবর কত দূরে, এই জন্য এটা ওয়াই। আর এই ও এন ড্যাশ এটা হচ্ছে এই পিটা এই অ্যাক্সিস বরাবর কত দূরে, এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য এক্স ড্যাশ। আর এইটা থেকে পি ওয়াই বরাবর কত দূরে, সেটাই হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। এখন সবাই বুঝি কিনা? জি ম্যাম। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। এইবার আমরা কি করলাম, এই এম এন এর প্যারালাল একটা লাইন আমরা এই এন ড্যাশ থেকে এই লম্বর উপর আরেকটা লম্ব টানবো। এখানে মেইনলি আমরা কি করলাম, মুছে ফেলি, সব মুছে গেল। হ্যাঁ, পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব টেনেছিলাম আর এক্স ড্যাশের উপর একটা লম্ব টেনেছিলাম। এখন এখান থেকে একটা লম্ব টানলাম এটার উপর, এই পয়েন্টটা থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানলাম, আর একটা যে পি এম লাইন আছে তার উপর একটা লম্ব টানলাম। তাইলে এই দূরত্বটার এই দূরত্বটা কি সেম না? আবার এইটা আর এইটা সেম। তাহলে এইটা যদি আমরা গ্রাফে ফিরে আসি, তাহলে এন ড্যাশ এন আর এম ড্যাশ এম সেম, আর এম এন সাথে এন ড্যাশ এম ড্যাশ সেম। এইটা এটা সেম, এইটা এটা সেম। এটুকু বুঝি সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন নিচে আমরা কি কাজ করলাম। এখন নিচে ওই যে আগের মতোই, এটা এটা ওল্ড এক্সিস, এটা নিউ এক্সিস, এই এক্সিসটা থেকে এই এক্সিসটা থেটা কোণে ঘুরে গেছে, সেই জিনিসগুলো লেখা আছে। তো এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। এবার আসেন সেই ও এন ড্যাশ ইকুয়াল টু এক্স ড্যাশ, পি এন ড্যাশ ইকুয়াল টু ওয়াই ড্যাশ, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, কোনটা ইকুয়াল টু কি ধরলাম। এখন আমরা যেহেতু আগেরটা কি ছিল, শুধু পজিশন চেঞ্জ হয়েছিল, এখন যেহেতু এটা ঘুরে গেছে অর্থাৎ থিটাই চেঞ্জ হয়েছে, তাহলে আমার ক্যালকুলেশনটাও থিটা নিয়ে কাজ করতে হবে। আর সেক্ষেত্রে আমাকে অবশ্যই ত্রিভুজ কনসিডার করতে হবে এবং সেখান থেকে সাইন থিটা কস থিটা নিয়ে কাজ করতে হবে। তো আমাদের প্রথম ত্রিভুজ হচ্ছে ও এন ড্যাশ, অর্থাৎ এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা প্রথমে কনসিডার করি। তো এই ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি, এইটা আমার থিটা ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? ও এন এন ড্যাশ
90 ডিগ্রি ম্যাম। 90 degree. এটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কস থিটার জন্য যে ফর্মুলা গুলো ছিল, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ, সেই ফর্মুলা গুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ma'am. এখানে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা বলেন তো? এন ডট। এন এন প্রাইম হচ্ছে, এইটা N হচ্ছে লম্ব, N আর আর হচ্ছে O N ON আচ্ছা প্রাইম। O N প্রাইম তো সেইটাই এখানে লেখা হয়েছে, এন এন ড্যাশ বাই ও এন প্রাইম। আর এন এন ড্যাশ এর ভ্যালুটা আমরা কি জানি, সেটা আমরা বের করে এখানে বসিয়ে দেব। এবার যদি কস থিটা ধরি তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে ও এন বাই অতিভুজ ও এন ড্যাশ, সেটা বসানো হয়েছে। বুঝেছি আমরা এটুকু? জেনেস এইবার আসেন, আমি ত্রিভুজ হিসেবে কনসিডার করব এই যে পি এম ড্যাশ এন ড্যাশ, এই যে উপরে যে ছোট ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এখন আমি কনসিডার করব। ত্রিভুজ কতটুকু বুঝেছি আমরা? এখন এইটা কি আমাদের ওটা ম্যাম 90 সমকোণ, ডিগ্রি অ্যাঙ্গেল আর এইটা থিটা কোণ। তাহলে আমাদের অতিভুজ কোণটা পি এন P ড্যাশ, N প্রাইম N ড্যাশ হ্যাঁ এন ড্যাশ এন প্রাইম যেটাই বলেন। আর ভূমি কোণটা তাহলে P M ড্যাশ পি এম ড্যাশ, আর এম ড্যাশ এন ড্যাশ হচ্ছে আমাদের লম্ব। লম্ব যেহেতু কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি, তাহলে পি এম ড্যাশ হচ্ছে ভূমি। তো এখান থেকেও আমরা যদি সাইন করি তাহলে কি আসবে? সাইন থিটা ইকুয়াল টু M ড্যাশ N ড্যাশ বাই P N N ড্যাশ আচ্ছা, তাহলে লম্ব বাই অতিভুজ হলে হবে এম ড্যাশ এন ড্যাশ বাই পি এন ড্যাশ, আর কস থিটা হলে হবে ভূমি বাই অতিভুজ, তার জন্য হবে পি এম ড্যাশ বাই পি এন ড্যাশ, তাই না? হ্যাঁ, পি এম ড্যাশ পি বাই পি এন ড্যাশ। এটুকু সবাই বুঝতে পারি কিনা? এই পর্যন্ত আমাদের কারো কোনো কনফিউশন বা কোনো স্টেপে বুঝতে অসুবিধা হলে একটু বলবো। প্রশ্নটা বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই, আর একবার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরে চলে যাই। এখন আমাদের এই যে অংশগুলো সব, এখানে যে যে লাইনগুলো আছে তাদের ভ্যালুগুলো এখান থেকে বের করতে হবে। তো এইটার ভ্যালু যে এক্স ড্যাশ, এই অতিভুজ, সেটা আমরা জানি। এই অতিভুজের ভ্যালু যে ওয়াই ড্যাশ, সেটা আমরা জানি। তো এখন আমাদের কিন্তু এই পি এম ড্যাশ এন ড্যাশ, আচ্ছা বলেন তো এম ড্যাশ এন ড্যাশ এর ভ্যালুটা কি হবে? আচ্ছা আসেন আমরা একসাথে দেখি, এইগুলো সব আমাদের এখন বের করতে হবে। এম ড্যাশ এন ড্যাশ ইকুয়াল টু কি হবে? ও এন মাইনাস ও এম। আবার এই পি এম ড্যাশ এর ভ্যালু হবে পি এম মাইনাস এম এম ড্যাশ, যেটা আসলে এই যে এন ড্যাশ এন থেকে আমরা এটার প্যারালাল করে বের করে ফেলতে পারবো। তো সেই জিনিসগুলো আসেন এখন দেখি। এই যে ও এম ইকুয়াল টু কি হবে? ও এন মাইনাস এম এন। ও এম ইকুয়াল টু কি হবে? ও এন মাইনাস এম এন। ও এন এর ভ্যালু কি আছে? আচ্ছা ও এম এর ভ্যালু আছে আসলে, ও এম এর ভ্যালুটা আমরা জানি এক্স, আর এই এম এন এইটুকের ভ্যালুটা আমাদের আমরা বের করতে, ও এম এর ভ্যালু তো আমরা জানি, আর কোনটা বের করতে হবে? ও এন, এটা আমাদেরকে বের করতে হবে। আর এম এন এর ভ্যালুটা হবে মেইনলি এই ভ্যালুটার সমান। তো সেটাই এখানে করা হয়েছে। এখান থেকে আমি ও এন এর জায়গায় কি লিখে দিচ্ছি? এই যে ও এন এইটা আছে, সেখানে লিখে দিচ্ছি ও এন ড্যাশ কস থিটা, আর এম ড্যাশ এন ড্যাশের জায়গায় এখান থেকে লিখে দিচ্ছি পি এন ড্যাশ সাইন থিটা। এটুকু বুঝি আমরা সবাই? কি করেছি এটাকে বুঝতে পারি?
আচ্ছা, ও এম ইকুয়াল টু ও এন মাইনাস এম এন, এটুকু তো বুঝি তাই না? ম্যাম বুঝতে পারছি আচ্ছা, বুঝি তো। জি ম্যাম এবং বুঝতে ওই পারছি। জি এর ম্যাম। ভ্যালুটা এখান থেকে এই কস থিটা থেকে এনেছি, আর এই এম ড্যাশ এন ড্যাশের ভ্যালুটাই সাইন থিটা থেকে এনে বসিয়ে দিয়েছি। এখন আমরা জানি ও এম এর ভ্যালুটা এক্স, ও এন ড্যাশের ভ্যালুটা কি হয়? ও এন ড্যাশ দেখেন কোথায় আছে, এখানে আছে ও এন ড্যাশ, আমরা জানি এই ভ্যালুটা এক্স ড্যাশ। আর একটা ভ্যালু আছে কি, পি এন ড্যাশ। তো আমাদের পি এন ড্যাশ এই ভ্যালুটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমরা সেটা এখানে নিজে বসিয়ে দিয়েছি, বসিয়ে এই রিলেশনটা পেয়েছি। এবার আসেন পি এম। আমরা যদি এখন এই পি এম এ যাই, তাহলে সেটা কি এখান থেকে আমরা লিখতে পারি এম এম ড্যাশ প্লাস পি এম ড্যাশ, এভাবে লিখতে পারি, বা পি এম মাইনাস এম ড্যাশ এম, এটাও লিখতে পারি। আচ্ছা, এম এম ড্যাশ প্লাস এম ড্যাশ পি সেটাই লেখা হয়েছে, এম এম ড্যাশ প্লাস এম ড্যাশ পি। তো এই দুইটা ভ্যালু এখন আমরা এখান থেকে এম ড্যাশ পি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে আসতে পারি, আর এন ড্যাশ এন এর ভ্যালুটা এখান থেকে নিয়ে আসলাম, ভ্যালুগুলো বসিয়ে আর একটা রিলেশন পেয়েছি। তো এই রিলেশনটাই হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রিলেশন। এই অংশটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন বলেন কোথায় কোথায় আমরা বুঝিনি। আমরা কোথায় কোথায় বুঝিনি? শুনতে পাচ্ছেন আমার কথা? জি মিস, শুনতে পাচ্ছি। আমরা কি বুঝিয়ে এটা সবাই সবাই? জি ম্যাম। আচ্ছা, এইটাই কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। আমরা এখানে যেহেতু পুরাতনকে নতুনের সাহায্যে প্রকাশ করতে চাচ্ছি, এই জন্য এক্স ইকুয়াল টু ছিল আমার যে অংশটা ও এম, সেটা ইকুয়াল টু একটা পার্ট ধরেছি, আর ওয়াই ইকুয়াল টু যেটা ছিল পি এম, সেটা ইকুয়াল টু এই যে দুই ভাগে ভাগ করে তাদেরকে লিখে এই সাইন থিটা কস থিটা থেকে ভ্যালুগুলো বের করে জাস্ট ভ্যালুগুলোকে এখানে ইনপুট দিয়েছি। আর আমরা জানি ও এন ড্যাশ ইকুয়াল টু এক্স ড্যাশ এবং পি এন ড্যাশ ইকুয়াল টু ওয়াই ড্যাশ। এবং এই যে, হ্যাঁ বলেন। ম্যাম সিটি কবে হবে সিটি? সিটি তো রবিবার, দুইটা একসাথে। ম্যাম দুইটা একসাথে দিলে একটু ম্যাম সিলেবাস কমায় দেন না ম্যাম, দুইটা একসাথে তো অনেক বেশি পড়া হয়ে যায়। আচ্ছা, একটাই আপনারা দিবেন হচ্ছে ডিরেকশন কোসাইনের ওই পার্টটা আর প্লেন, আর একটাই দিবেন হচ্ছে আপনারা এই কোনিক, যেটা ওই যে ইলিপস হাইপারবোলা পর্যন্ত যেটুকু পড়িয়েছে ওইটুকু, আর স্ফেয়ার। আচ্ছা ম্যাম। স্ফেয়ার আর কোনিক একটাই, আর হচ্ছে আর একটাই প্লেন, আর তার আগে থেকে যা যা ছিল ডিরেকশন কোসাইন সেকশন রেশিও এগুলো। ম্যাম ওই যে ঈদের আগ পর্যন্ত যা। হ্যাঁ, মিডের পর থেকে ঈদের আগ পর্যন্ত। ম্যাম ওইটা একটু অনেক বড় হয়ে যায় তো ম্যাম, একটু অল্প করে দেন না। ওটা একটু বড়ই দেন, কারণ আপনাদের ফাইনালের জন্য কিন্তু আর অত টাইম নেই। ম্যাম ওই যে পিএল এর ছুটিতে কভার করে নিব, মানে ম্যাম সিটিতে মার্ক কম আসতেছে, অনেক সিলেবাস হয়ে যাচ্ছে তো। আগের সিটি দুইটা তো, আচ্ছা দেখি। ম্যাম একটু শর্ট করে দেন না, মানে সিটিতে তাহলে মার্ক উঠায় মানে উঠানো যায়, প্লাস ম্যাডাম দুইটা একসাথে তো মানে একটু অনেক হয়ে যাবে। আর প্রতি সপ্তাহে ম্যাম নেক্সট যে উইকটা, ওই উইকটাতে প্রতিদিনই ম্যাম সিটি আছে, তো যার মিস, দুইটা একসাথে নিলে ভালো হয়। দুইটা একসাথে নিয়েন ম্যাম, কিন্তু একটু কমায় দেন ম্যাম। আচ্ছা, তাহলে সিলেবাস থেকে আপনি সেকশন রেশিওর পার্টটা বাদ দিন। সেকশন রেশিও? ম্যাম হ্যাঁ। যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওইটাই দেন। হ্যাঁ, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটাই বাদ দিয়ে দিলাম। একদম ফার্স্টের কিছু জিনিস ছিল, ওই জিনিসটা আপনি যদি মনে করেন যে আমি সিটিতে দিচ্ছি না, ওটা আপনি সিটির জন্য বাদ দিতে পারেন, তবে ফাইনালে কিন্তু ওখান থেকে প্রশ্ন হবে ম্যাম অবশ্যই। ফার্স্টে কোনগুলো?
ওই যে একেবারে প্রথম দিন যেগুলো বেসিক কিছু জিওমেট্রি শিখিয়েছিলাম আমি মিডের একদম ফার্স্ট ক্লাসে, মিডের One পরের ফার্স্ট ওই যে ক্লাসে। ম্যাম সেকশন রেশিও ডিডাকশন কোসাইন ওইগুলো ম্যাম। ডিরেকশন কোসাইন আছে, সেকশন রেশিওটা, ডিরেকশন রেশিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি ম্যাম ওইটা ম্যাডাম লেকচার হচ্ছে 4টা হয়েছে ম্যাম ঈদের আগে, মানে ফার্স্ট লেকচার লাগবে না, 2, 3 আর 4। ফার্স্ট লেকচারের পুরোটা ম্যাম কিন্তু ফার্স্ট বাদ দিয়ে লেকচারে দিলাম। ম্যাম ফার্স্ট লেকচারে শুধু 150 কোশ্চেনের পরে একটা প্রমাণ করাইছিলেন, আর তারপরে তো 150 রেজিস্টার করাইছিলেন। হ্যাঁ, তো ডিরেকশন কোসাইনের যেটুকু আছে ওটুকু আপনি পড়বেন, আচ্ছা ডিরেকশন কোসাইন থেকে পড়া শুরু করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটা, এই দুইটা ফর্মুলা শিখলাম, এই দুইটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এই পরের ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে আমরা আর প্রবলেমে যাচ্ছি না, সামনের ক্লাসে রবিবার পরীক্ষার পরে টাইম থাকলে এখান থেকে ম্যাথ গুলো আমরা দেখবো, বা এরপর মঙ্গলবার যে ডেটটা আছে। ম্যাম আমাদের আর কয়টা টপিক বাকি? এই যে এটাই লাস্ট টপিকস, এখানে দেখেন আর মনে হয় কয়টা প্রবলেম আছে, একটা, ম্যাম এই শীটটা দুইটা, আমাদের দেওয়া হয় নাই ম্যাম, যদি শীতের জন্য সবগুলো শেড ম্যাম আপলোড করে দিলে ভালো হতো একসাথে, তাহলে সুবিধা হতো। আচ্ছা এই শীটটা কি দেওয়া হয় নাই? না, এটা দেওয়া হয় নাই, আমি বললাম। আচ্ছা তাহলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। কালকে সকালে আমাকে একটা মেসেজ করেন কেউ একজন, যদি আমি ভুলে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, রোল নাম্বারের রেঞ্জ বলবো, এর মধ্যে যার যার রোল আছে পর পর বলে যাবেন, যার আগে সে আগেই বলবেন। 46 থেকে 63। ম্যাম 48 53 আচ্ছা 48 আগে, 48, এরপর 52, 53 ম্যাম 53 53, আচ্ছা ম্যাম আচ্ছা 56 আচ্ছা 53 আপনার রোল কোথায় আছে পিছনে? ম্যাম একটু দাঁড়ান। 56 56, আচ্ছা 52 আছেন তাই তো? 56 এরপর ম্যাম 58 58, তারপর 63, 59 59, মিস 61 61, ম্যাম 62 62, ম্যাম 64 ম্যাম 65 67 থেকে শুরু করে 81, ম্যাম 81 81 এরপর এর আগে ম্যাম 73 73, ম্যাম 50 বুঝি নাই 50, 50 জি ম্যাম মিস 71 ম্যাম 60